জুলাই যোদ্ধারা রাস্তায় নেমে গেল, দেখা গেল ছোট বাচ্চা। আমি একটা ভিডিও দেখলাম সেদিন, যে উত্তরায় একটা 6 বছরের বাচ্চা, সরি তো রাজনৈতিক কথা হবে, সেটা হলো বলছে যে শেখ মুজিবর ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম, এইরকম একটা স্লোগান দিছে। এইটা শুনে পুলিশ তাকে 6 বছরের বাচ্চাকে গুলি করে মেরে ফেলছে। তাহলে বুঝেন যে কি ধরনের প্রেশারের মধ্যে আমরা ছিলাম। আমরা নিজেরাও যতটুকু ছিল ততটুকু আমরা করেছি। তো সব সময় একটা মানুষের মধ্যে টেন্স কাজ করেছি। এই জুলাই যোদ্ধারা, আমরা সত্য কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে দেখা যায় যে বিশ্বাসঘাতকতাটা একটা বড় অংশ জুড়ে আছে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমরা যে সমস্ত রাজনৈতিক দলকে আমরা ক্ষমতায় দেখেছি, সত্য কথা বলতে যেই আশা নিয়ে আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করেছিলাম, এ পর্যন্ত কোনো সরকারি পরিপূর্ণভাবে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারিনি। স্বাধীনতা যুদ্ধের পরে আমরা অনেক আশা করে, আমি যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন 11 বছরের মতো বয়স ছিল। তো আমরা আশা করেছিলাম যে যখন বঙ্গবন্ধু প্রত্যাবর্তন করবেন দেশের অবস্থা অন্যরকম হবে। সত্যি কথা বলতে আমার সেই কিশোর বয়সে আমি এতটা আঘাত পেয়েছিলাম যে আর কোনো দিন ওই যে রাজনৈতিক দল, তাদের প্রতি আর কোনো শ্রদ্ধা আসে নাই, সত্য কথা, সেই ছোটোবেলার থেকে। কারণ অনেক আপনি যদি কারোর প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা করেন, কিন্তু সেখানে যদি ব্যর্থ হন, তাহলে আপনার মনে যে পরিমাণ আঘাত লাগে, ওইটা আমার সেই ক্ষুদ্র মনে অনেক আঘাত লেগেছিল। পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আমাদের দেশে আমলাতন্ত্র এবং রাজনীতি, এই দুইটা জিনিস দেখা যায় প্যারালাল ভাবে চলে, এবং তারা একে অপরের সহযোগী হয়ে নানাভাবে এই যে গরিব দেশটা তাকে শোষণ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। কোনো কোনো সময় হয়তো কিছুটা ভালো হয়, কোনো কোনো সময় বেশি খারাপ হয়। যেমন গত 15-16 বছরে আমরা দেখেছি যে দেশটাকে শুধু দেশের মানুষ লুটে খাচ্ছে না, বিদেশিদেরকেও লুটে খাওয়ার মতো পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল। আপনারা বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন পত্রপত্রিকা এবং কোর্টের যে আমাদের যে সমস্ত এগুলো হচ্ছে গুম কমিশন, তারপরে এই সব জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশটা কি পর্যায়ে গিয়েছিল। এর প্রেক্ষিতে আমাদের যে ছোট ছোট বাচ্চারা, আমরা ট্রেডিশনাল যারা রাজনীতিবিদ, সত্য কথা যে তাদের প্রতি মানুষের ওই ধরনের বিশ্বাস ছিল না। কিন্তু যখন এই জুলাই যোদ্ধারা রাস্তায় নেমে গেল, দেখা গেল ছোট বাচ্চা। আমি একটা ভিডিও দেখলাম সেদিন, যে উত্তরায় একটা 6 বছরের বাচ্চা, সরি তো রাজনৈতিক কথা হবে, সেটা হলো বলছে যে শেখ মুজিবর ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম, এইরকম একটা স্লোগান দিছে। এইটা শুনে পুলিশ তাকে 6 বছরের বাচ্চাকে গুলি করে মেরে ফেলছে। তাহলে বুঝেন যে কি ধরনের প্রেশারের মধ্যে আমরা ছিলাম। আমরা নিজেরাও যতটুকু ছিল ততটুকু আমরা করেছি। তো সব সময় একটা মানুষের মধ্যে টেন্স কাজ করেছি। এই জুলাই যোদ্ধারা, আমরা সত্য কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে দেখা যায় যে বিশ্বাসঘাতকতাটা একটা বড় অংশ জুড়ে আছে। যারা ধরেন আমি নিজে বিশ্বাস করি যে বাংলাদেশটা আজকে এই পর্যায়ে আসতে পারতো না যদি 75-এর ঘটনাটা না ঘটতো, এটা কিন্তু সঠিক। তারপরে দেখা গেল কি যে ওদেরকেও আমরা সেইভাবে সম্মান দিতে পারিনি। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই 75-এর যোদ্ধারা কিন্তু জেলখানায় ছিল। তাদেরকে ছাড়ানোরও ব্যবস্থা করা হয় নাই, তাদেরকে আপনার কোনো জামিন দেওয়া হয় নাই, বিচারও তোলা হয় নাই। পরবর্তীতে তাদেরকে আমরা আবার সেই ফ্যাসিবাদের হাতে তুলে দিয়েছি। এখন যে ঘটনাটা খুবই সিরিয়াস ঘটছে, এবং এর পরিণতি কি হয়েছে যে সমস্ত আর্মিরা ত্যাগ করতে পারত, তারা পরবর্তী সময় চিন্তা করেছে যে না, আমরা তো ত্যাগ করে লাভ নাই, আমরা ত্যাগ করলে আমাদেরকে আবার সেই ফাঁসি কাস্টে ঢুকতে হবে, আর রাজনীতিবিদরা এর ফায়দা নিবে। এই জন্য আমাদের কিন্তু আর্মিরা এখন আর শেখ হাসিনার আমলে কখনো ওইভাবে প্রোঅ্যাক্টিভ হয় নাই। এবারের যে ঘটনা ঘটলো আমাদের চোখের সামনে, আমরা দেখলাম যে প্রায় 2000 শহীদ হলো, এবং
হাজার হাজার 30,000 মতো আপনার আহত হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না যে আজকে একটা কথা আমাদের গতকাল আমাদের পরিকল্পনা উপদেষ্টা বলেছেন যে আমলাদের কারণে অনেক কাজ করা যাচ্ছে না, আপনারা মিডিয়াতে দেখবেন। সত্য কথা বলতে কি এটা কিন্তু বিভিন্ন সময় এটা আসছে যে ফ্যাসিবাদী আমলারা কিন্তু বিভিন্ন জায়গায় বসে আছে এবং এরাই কিন্তু মেন খেলাটা এখন দিচ্ছে। তো আমাদের প্রথম যেটা প্রয়োজন ছিল যে এই আমলাদেরকে সরিয়ে দেওয়া। আমি যেহেতু সরকারি চাকরি করেছি, সত্য কথা বলতে যে একজন সরকারি কর্মকর্তা যদি মনের মধ্যে খারাপ চিন্তা থাকে অনেক কিছু খারাপ করে দিতে পারে দেশে। আমি 2জন জুলাই যোদ্ধার জন্য আমি দেখলাম যে তারা একজন জুলাই যোদ্ধা তার ডান পাশ দিয়ে বুলেট ঢুকছে, বুলেট ঢুকে বাম পাশে আটকায় আছে, বুঝছেন, বের করা যায় নাই। সিএমএইচ পর্যন্ত চেষ্টা করছে, বের করা যায় নাই। এর প্রেক্ষিতে ডান পাটা একদম অবশ হয়ে গেছে। এইটা আমরা অনলাইনে ওর তথ্য পেলাম। সত্য কথা বলতে যে আমরা যেহেতু জুলাইয়ের কারণে আমি ব্যক্তিগতভাবে সরকারি পদমর্যাদা পেয়েছি, আমি খুঁজে ওদের বের করি যে কিছু আমার যতটুকু সামর্থ্য আছে অর্থ সাহায্য দেওয়া করা। ওই ছেলেটাকে আপনি জানেন কিনা জানি না আপনারা যে জুলাই যোদ্ধাদেরকে 3টা ক্যাটাগরি করা হচ্ছে। যারা খুবই অসুস্থ, যাদের কোনো অঙ্গহানি হয়েছে তাদেরকে দেওয়ার কথা এ ক্যাটাগরি, যারা মধ্যম সমস্যাগ্রস্ত তাদের দেওয়ার কথা বি ক্যাটাগরি, আর যাদের অল্প সমস্যা হয়েছে তাদের সি ক্যাটাগরি। তো এই ধরনের একটা যার গুলি বের সারাদিন তার গুলিটা তাকে ব্যথা দেয়, বুঝছেন, এবং পায়ে একটা অবশ হয়ে গেছে, একে সি ক্যাটাগরি দিয়েছে। তো এইটা আমাকে বলার পরে আমি যেখানে দরকার, জুলাই ফাউন্ডেশন একটা করেছে, অধিদপ্তর করেছে, ওইসব জায়গায় গেলাম। কিছু মনে করবে না, আমার নিজেরই জুনিয়র কলিগেরা। তো এরা প্রথমে দেখলাম কি এইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে, বুঝছেন। তো পরে আমি বললাম যে দেখেন এটা কিন্তু করতে হবে, কারণ এর পাটা নাই, সে একটা ড্রাইভারের চাকরি করতো, 25,000 টাকা বেতন পেত। তো একে কিন্তু তো শেষ পথে আমার সিরিয়াসনেস দেখে ওরা একটা লিঙ্ক বললো যে এখান থেকে রিপোর্টটা আসছে সি, মানে ডাক্তাররা এইখানে আপনার বোর্ড বসিয়ে ওইটা বলে যেটা। তো যে ডাক্তারের কাছে গিয়েছিল, আমি এখন আর নাম বলবো না কারণ সেই কাজটা পরে করে দিয়েছে, সে বলছে কি তোমাকে যুদ্ধ করতে যেতে বলছে কে, বুঝেন কথাটা। কারণ হলো সে ফ্যাসিস্ট আমল থেকে ওইখানে রয়ে গেছে, বুঝছেন। পরবর্তী সময়ে সে তাকে সি দিয়ে দিছে, এটা ইন্টেনশনালি। কিন্তু পরে আমি নিজে তাকে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে তখন দেখছি যে একজন রিটায়ার সেক্রেটারি আসছে, সত্য কথা আমি নিজেই গেছি। যাওয়ার পরে তারপর বলে স্যার কি, আমি বললাম দেখেন যে এটা তো তখন কিছু বলে যে স্যার আমাদের আসলে ভুল হয়েছে, কারণ আমরা তখন একটা ক্রাইটেরিয়া দিছিল। তাই বললাম দেখেন তার তো পা একদম অবশ, সে তো হাঁটতে পারে না এখন। পরে তাকে রিকমেন্ড করা হয়েছে। আর একজন হলো সে পাগল হয়ে গেছে, বুঝছেন। আমি একটা জায়গায় একটা বই কিনতে গেছি, ওখানে জানলাম যে এই একটা ভদ্রলোক সে পাগল, বুঝছেন, একদম বাড়ির থেকে পালায় চলে যায়, বুঝছেন। তো তাকে সেটা অন্য একটা জেলায়, আমি আর ওই ডিটেলস বলে, সেখানে ডিসিরে ফোন করলাম, দেখি যে তেমন একটা করে না, বুঝছেন। তারপরে আপনার সিভিল সার্জনে বললাম। পরবর্তীতে আমার একটা বড় একটা সিটিং সেক্রেটারি ছিল, তাকে আমি যা বললাম দেখছেন এটা করতেছে। পরে সে ফোন করার পরে অনেক কষ্টে, সত্য কথা, ওরা বি দিতে চায়, সি দিতে চায়, এরকম পরবর্তী হয়েছে। তো আমি যে কথাটা বলছি যে আপনার পরিকল্পনা উপদেষ্টা মহোদয় যেটা ধরতে পারছেন, আমি রিকোয়েস্ট করব যে যারা সিটিং বড় বড় কর্মকর্তা আছে, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী, তারা কিন্তু চেষ্টা করবে যে আবার আওয়ামী লীগ ফিরে আসুক, বুঝছেন। আপনার ঘটনাটা কি জানেন যে আমার নিজের ব্যাচমেট আমার চেয়ে 12 জন নিচে ছিল, মানে গ্রেডেশন তালিকায়। ও ছিল শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি। আপনার মুখ্য সচিব নাম শুনেছেন। মুখ্য সচিব হলো সবচেয়ে বেশি শক্তি, ক্যাবিনেট সেক্রেটারি সবচেয়ে বেশি বড় পদ, কিন্তু মুখ্য সচিব যেহেতু সচিব মানে প্রধানমন্ত্রীর সাথে থাকে, প্রধানমন্ত্রীর মতো, সেজন্য সে সবচেয়ে শক্তিশালী ছিল। এই অবস্থায় আমরা ছিলাম হলো কোনো প্রমোশন নামের উপসচিব, আমার নিচে কিন্তু সে আমার 3 বছর পরে সে ডিএস হয়েছে। এরা চেয়েছে কি যে যারা আওয়ামী আমলা, ওরা চাইছে কি যে প্রথমে সচিব হবে, সচিব হওয়ার পরে রিটায়ার করবে,
রিটায়ার করে পিএসসির মেম্বার হবে, পিএসসির মেম্বার গিরি শেষ হলে পিএসসির চেয়ারম্যান হবে, ওয়ার্ল্ড ব্যাংকে যাবে, নানান ধরনের সুযোগ সুবিধা তাদের তৈরি ছিল। এই লোকগুলা যাদেরকে কোনো এদেরকে আবার সচিব করা হয়েছে, এখন আপনারা পেপার পত্রিকা দেখবেন, ওরা সচিব হয়েও খুশি না যে এই সচিব হলে তো আবার রিটায়ার করা দিবে, আমি তো ওই আরও 10 বছর আবার কাজ করব, এরকম তো কেউ মানে পাচ্ছে। আপনারা একজন আমাদের সচিব জেলখানায় আছে, হ্যাঁ, উনি হলো যে প্রথম হইল যে মুখ্য সচিব ছিলেন, মুখ্য সচিব, সিনিয়র সচিব, তারপরে হইলেন এর এসডিজি উপদেষ্টা, বুঝতে পারছেন, আবুল কালাম আজাদ, তারপরে শেষে হইলেন আবার এমপি, বুঝছেন, মন্ত্রী হওয়া অপেক্ষা করতে করতে ক্ষমতা চলে গেছে। এই যে জিনিসটা আপনার অবশ্যই জুলাই সনদের আপনি বুঝেন যে একজন জুলাই যোদ্ধাকে তারা প্রপার সম্মান দিচ্ছে না, হ্যাঁ, তাহলে একটা দেশের যে আপনার জুলাই যে বিপ্লবের যে একটা সনদ হবে, ওর নাম কি বলে, আপনার আইনি ভিত্তি হবে, আমলাতন্ত্রের মধ্যেও একটা প্রতিরোধ আমি মনে করি রয়ে গেছে। change tv.res এক ফোঁটা হলুদ নেই।